আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমি নিজেই পিআর বুঝি না, বললেন মির্জা ফখরুল। যেসব কারণে নিরপেক্ষ ভোট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত লড়বে চীন। সর্বশেষ জানাবো, ফিলিস্তিনিরা কি শুধু দৌড়াবে, লুকাবে আর রক্ত ছড়াবে? শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমি নিজেই পিআর বুঝি না, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। এসব দাবি দেওয়া মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। বুধবার 15 অক্টোবর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বললেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো তাদের একমত, সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু মুসলিমদের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই। তিনি বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়। বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সকলে একসাথে চলতে চাই। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল। যেসব কারণে নিরপেক্ষ ভোট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি মনে করছে, কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। নেতাদের অভিযোগ, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেখানেও একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেয়া হচ্ছে। এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন। দলটি মনে করে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এ লক্ষ্যেই এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয়। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এই নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল, যেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে এর আগে ঐকমত্য কমিশনারের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি। বিএনপি যা বলেছে, সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেখানেও জামায়াতে ইসলামের লোকদের প্রাধান্য দেয়া হচ্ছে, যার তথ্য বিএনপির কাছে রয়েছে। এসব ঘটনায় তারা উদ্বিগ্ন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এই লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন 100% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। ট্রাম্পের শুক্রবারের সোশ্যাল মিডিয়া পোস্টে চীনের সাম্প্রতিক দুর্লভ মাটির রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা করার পরের প্রতিক্রিয়া হিসাবে চীন মঙ্গলবার 14 অক্টোবর এই কথা জানিয়েছে। ট্রাম্প একই পোস্টে আরও উল্লেখ করেন, নভেম্বরের 1 থেকে যুক্তরাষ্ট্র সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করবে। এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাজারে ধাক্কা দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার 14 অক্টোবর এক বিবৃতিতে বলেছেন, শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত। আপনি যদি লড়াই করতে চান, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আপনি যদি আলোচনা করতে চান, আমাদের দরজা খোলা রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একসঙ্গে সংলাপ চাওয়ার সময় নতুন বিধিনিষেধ আরোপের হুমকি দিতে পারে না। এটা চীনের সঙ্গে যুক্ত হওয়ার সঠিক উপায় নয়। এর আগে রোববার ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হুমকি স্বরূপ বক্তব্য কিছুটা মৃদু করে বলেছেন, সবকিছু ঠিক হবে এবং যুক্তরাষ্ট্র চীনের সহায়তা করতে চায় বলে উল্লেখ করেছেন। সোমবার 13 অক্টোবর প্রকাশিত নতুন সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি কার্যক্রম স্থিতিশীল থেকে বৃদ্ধি পেয়েছে। গত মাসে রপ্তানি 8.3% বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যা মার্চ মাসের পর সর্বোচ্চ এবং পূর্বাভাসের চেয়েও অনেক বেশি। বিশেষভাবে যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের রপ্তানি বেড়ে $34.3 বিলিয়ন পৌঁছেছে। বর্তমানে চীনা পণ্যগুলোর উপরও যুক্তরাষ্ট্রের শুল্ক কমপক্ষে 30%, যা ট্রাম্পের নেতৃত্বে আরোপিত হয়, যেখানে চীনের পাল্টা শুল্ক 10% রয়েছে। বিশ্বব্যাপী এই শুল্ক যুদ্ধের প্রভাব নিয়ে কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংকের অর্ধবার্ষিকী বৈঠক চলাকালীন। ফিলিস্তিনিরা কি শুধু দৌড়াবে, লুকাবে আর রক্ত ঝরাবে? মানব ইতিহাসের রক্ত আর স্মৃতিতে ভেজা, যেখানে সিংহেরা অবাধে বিচরণ করেছে, মহিমান্বিত, নির্মম আর অবিচল। তারা গর্জন করেছে উপত্যকা, নদী, মরুভূমির বুক জুড়ে। জীবন ছিঁড়ে ফেলেছে, মেষ শাবকদের ছত্রভঙ্গ করে দিয়েছে নীরবতার ভিতর। সত্য সবসময় ছিল নিষ্ঠুর, যেমন সিংহ মেষ খায়, মেষ কখনো সিংহকে নয়। এক বন্ধু আমাকে একথাই মনে করিয়ে দিলেন, যখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত ইসরায়েল ফিলিস্তিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, মেষকে তার পরিণতি মেনে নিতেই হবে, না হয় পালাতে পালাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তে হবে। এটাই ইতিহাসের শক্তির যুক্তি। বিজেতারা সীমান্ত আঁকে, পরাজিতদের জীবন নির্ধারণ করে, আর দুর্বলদের বেঁচে থাকার জন্য মানিয়ে নিতে হয়। কিন্তু এই গল্প কি চিরকাল এমনই থাকবে? মেষরা কি কেবল দৌড়াবে, লুকাবে আর রক্ত ছড়াবে, নাকি কোনো একদিন তারা শিখবে যে শুধু বেঁচে থাকাই মূল কথা নয়, ইতিহাসও লিখতে হবে? ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনাটি যেন এক সোনালি খাঁচা, বাইরে থেকে ঝকঝকে কিন্তু শেষ পর্যন্ত খাঁচাই। ফিলিস্তিনিদের দেয়া হয়েছিল ভগ্নাংশে বিভক্ত এক রাষ্ট্র, টুকরা টুকরা জমি, যা সর্বক্ষণ নজরদারিতে থাকবে, যেন এক উপনিবেশ, যেখানে স্বাধীনতা কেবল কাগজে। মূল্য তাদের শোকে নীরবতা, তাদের উচ্ছেদের স্মৃতি মুছে ফেলা, তাদের ইতিহাস গ্রাস করা। ফিলিস্তিন শুধু এক টুকরো ভূমি নয়, এটি এক প্রাচীন জলপাই গাছ, যার শিকড় সময়ের গভীরে প্রথিত, কবি ও নবীদের ভালোবাসায় সিক্ত, বৃষ্টির পানি ও রক্তের মিলনে পুষ্ট। বুলডোজার আসুক, আগুন লাগুক, যেই গাছ এখনো দাঁড়িয়ে। শতাব্দীর পর শতাব্দী বিজেতারা এসেছে গেছে, কিন্তু জলপাই গাছ রয়ে গেছে অবিচল। তার শাখাগুলো ঝুলছে, এক জাতির নীরব প্রত্যয়। যাদের বলা হয়েছে হারিয়ে যেতে, তারা অস্বীকার করেছে। গর্জনের শক্তি নয়, বরং শিকড়ের নীরব জেদে টিকে আছে তারা।